আমি লোকসভার তৃণমূলের দলনেতা হিসেবে পৃথকভাবে 20টা ডিসকোয়ালিফিকেশন পিটিশন আজকে মুভ করেছি। 20টা? যারা যারা তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্নে নির্বাচিত হয়ে আচ্ছা, এনসিপিআই নামে একটা দল, যার প্রধানমন্ত্রী NCPI আজ পর্যন্ত কেউ শোনেনি, সেই দলে যারা নাম লিখিয়েছে বিজেপির থেকে অর্থের বিনিময়ে এবং নিজেদের আচ্ছা। সিট বাঁচানোর কারণে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা ডিসকোয়ালিফিকেশন পিটিশন মুভ করেছি। আচ্ছা, আমার সাথে আজকে সম্মানীয় সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র ছিল। আমরা চারজন স্পিকারের সাথে দেখা করেছি এবং আমরা আমাদের কেস খুব স্পষ্টভাবে রেখেছি। সংবিধানে যে ধারাগুলো রয়েছে, বিশেষ করে 10 শিডিউলে পয়েন্ট নাম্বার 2 আর পয়েন্ট নাম্বার 4, সেখানে স্পষ্টত লেখা রয়েছে যে আমি যদি অন্য কোনো রাজনৈতিক দলে যাই বা ভলেন্টারিলি পার্টির আমি মেম্বারশিপ ডিরাপ করি, তাহলে আমার ডিসকোয়ালিফিকেশন হতে বাধ্য। তো আমি যদি তৃণমূল ছেড়ে এনসিপিআই চলে যাই, যেটা তারা দাবি করছে, তার মানে তারা তৃণমূলের সদস্য আর নয়। তাহলে তৃণমূলের সদস্য পদ যদি চলে যায়, এমনি ডিসকোয়ালিফিকেশন হবে। আর দ্বিতীয়, তারা যখন আত্মপক্ষ সমর্থনের কথা বলছে, তখন বলছে আমরা টু থার্ড, সুতরাং আমাদের মার্জার হবে। কাজ করছি। 28 জন 29 জনের মধ্যে যদি 28 জন 29 জনে চলে যায়, তাহলে সেটা মার্জার নয়, যতক্ষণ না টু থার্ড অফ দ্য পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ। দুটোই সংবিধানে লেখা রয়েছে। এবার কে সংবিধানের পক্ষে আর কে সংবিধানের বিরুদ্ধে, সেটা মাননীয় অধ্যক্ষ কুমার ডিসাইড করবে। সংবিধানে যে লেখাগুলো রয়েছে, আমরা স্পষ্টত 10 শিডিউলের যে পয়েন্ট এবং এই 10 শিডিউলের এই পয়েন্ট নিয়ে যে একাধিক সুপ্রিম কোর্টের জাজমেন্ট রয়েছে, সেটা আমরা আজকে স্পিকারের কাছে উপস্থাপিত করেছি এবং তিনি এগুলো বিস্তারিত দেখেছেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে আবার তিনি খুব শীঘ্রই আমাদেরকে ডাকবেন এবং আমাদের কথা তিনি ধৈর্যের সাথে শুনেছেন। আমরা আমাদের কথা রেখেছি, আমরা বলেছি এদেরকে ডিসকোয়ালিফাই করতে হবে এবং যে সেপারেট ব্লকের কথা বলা হচ্ছে, সেপারেট ব্লক বলে কিছু হয় না। 91st অ্যামেন্ডমেন্টে খুব সম্ভবত 2003 সালে সেপারেট ব্লকে উঠে গেছিল। সেপারেট ব্লক বলে, সেপারেট গ্রুপ বলে কিছু হয় না। তারা যে আলাদাভাবে পৃথকভাবে চিঠি দিয়ে বলেছে আমাদের আলাদা দলনেতা, যেটুকু আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আলাদা চিফ হুইপ, আলাদা ডেপুটি লিডার, এসব হয় না। সংবিধানটা পড়ুক। সুপ্রিম কোর্টের ভুরি ভুরি জাজমেন্ট রয়েছে, যেখানে স্পষ্টত রায় রয়েছে যে মার্জার তখনই হয় যখন পলিটিক্যাল পার্টি ডিসাইডস টু মার্জ, সেটা মার্জার হয় না। আমাদের পয়েন্টগুলো বলার ছিল। আমরা আশাবাদী যে স্পিকার নিশ্চয়ই তাদেরকেও ডেকে আমরা বলেছি তাদের থেকে সদুত্তর চাইবে এবং আমাদের ডাকতে যত তাড়াতাড়ি সম্ভব এর সুরাহা করুন এবং তাড়াতাড়ি নিষ্পত্তি হবে। আমি লোকসভার তৃণমূলের। আচ্ছা দর্শক দেখলেন তো তাহলে ভিডিওটি কি বললো। এখন দল থেকে বহিষ্কৃত, অ্যাকচুয়ালি বহিষ্কৃত বলা যায় না, কি বলা যায়, মানে সে এখনো নিজেকে দাবি করছে, সে এখনো বা তৃণমূল কংগ্রেসের মানে কি মানে ভালো একটা পদে আছে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে 20 জন সমর্থককে বহিষ্কার করলো কে? অভিষেক ব্যানার্জি। 20 জন সংসদকে মানে বহিষ্কার করেছে, সেটা আবার মানে স্পিকারের কাছে গিয়ে রীতিমতো গভর্নমেন্টের যে রুল আছে সেই রুল অনুযায়ী 20 জনকে দল থেকে বের করে দিয়েছে। কেন দিয়েছে? তার কারণ হচ্ছে, তার বক্তব্য এটাই যে এই 20 জন সংসদ যারা তৃণমূল থেকে জিতেছে, জেতা প্রার্থী, তারা কি করছে, এনসিপিআই তে যোগ দিয়েছে। ঠিক আছে, এনসিপিআই একটা নতুন গজিয়ে ওঠা দল। মানে নতুন গর্জিত দল বলতে কি, যে যারা এখন দেখছে যে এখন তো ভাই তৃণমূল কংগ্রেসের মানে কি কোনো কিছুই নেই, আর বিশেষ করে যেভাবে দল ভেঙে চলে গেছে, দুই দিকে ভাগ হয়ে গেছে, তো সেই জন্যই তারা এখন মানে নতুন একটি দল গঠন করেছে, নতুন একটি গোষ্ঠী গঠন করেছে। তো সেই গোষ্ঠীকে শর্ট ফর্মে বলা যাচ্ছে যে এনসিপিআই। তো এই এনসিপিআই তে যারা যোগ দিয়েছে বা এনসিপিআই তে যারা এখন তাদের সঙ্গে আছে, তাদের সঙ্গে কথোপকথন চলছে বা তাদের সঙ্গে মিটিং ফিটিং টুকটাক চলছে, তো তাদেরকে অভিষেক ব্যানার্জি মানে কি পুরো অফিসিয়ালি বলতে একদম পুরো কোর্ট থেকে জাজমেন্ট নিয়ে তাদেরকে পুরো দল থেকে বার করে দিয়েছে। মানে স্পিকারও সেটাতে সমর্থন করেছে, কারণ আমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী, মানে আমাদের সংবিধান অনুযায়ী এটাই আছে যে আপনি যদি কোনো একটা দল করেন, আপনি যদি কোনো একটা দলের সংসদ থাকেন, মানে নির্বাচিত সংসদ, আপনি একজন জেতা প্রার্থী, তো তারপরে আপনি কিন্তু অন্য কোনো দলে যেতে পারেন না।
যেতে পারেন না, মানে আপনি অন্য কোনো দলের সঙ্গে যেতে পারেন না, বা অন্য কোনো দলের সঙ্গে আপনি মিটিংও করতে পারেন না, মিছিলও করতে পারেন না, বা তাদের সঙ্গে আপনার কোনো রকমের বা সেরকম ধরনের মিটিং বা সাক্ষাৎকার থাকতেই পারে না বিরোধী দলের সাথে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি বিরোধী দলের সঙ্গে তারা মিশে যায়, বা তাদের সঙ্গে যদি তারা মিটিং করে, বা এটা পার্সোনালি যদি কোনোদিন মানে সংগঠন টাইপের করে, তো সেই ক্ষেত্রে কিন্তু সংবিধান এটাই বলে যে তাকে বা ওই দল থেকে প্রথমে বের হয়ে আসতে হবে, মানে তাকে রীতিমতো সেখান থেকে ইস্তফা দিতে হবে, তাকে রেজিগনেশন দিতে হবে, রেজিগনেশন দেওয়ার পরে তারপরে এই দলে তাকে যোগ দিতে হবে, ঠিক কিনা। তো সেই ক্ষেত্রে এখানে দেখলাম যে 20 জন যে সাংসদকে বাদ দেওয়া হয়েছে, এই 20 জন নাকি তৃণমূল কংগ্রেস থেকে জেতা প্রার্থী, তারা এখনো পর্যন্ত রেজিগনেশন দেয়নি। মানে রেজিগনেশন, বিনা রেজিগনেশনে তারা অন্য একটা দলে চলে যাচ্ছে, বা তারা একটা অন্য সংগঠন তৈরি করছে, যেটা কিন্তু তার যার নাম টিএমসি না, যার নাম তৃণমূল কংগ্রেসও না, মানে একটা নতুন গজি ওটা দল, এনসিপিআই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা অরিজিনালি টিএমসি করে, মানে তৃণমূলের যারা কর্মী আছে, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তারপরে অভিষেক ব্যানার্জি, মানে আরো কয়েকজন আছে ওখানে, তো এরা মিলে আর কি ইয়ে অফিসিয়ালি তারা একটা নথি বানিয়েছে, সেখানে তারা নাম লিখেছে, এবং অবশ্যই স্পিকারের থেকে তারা সেটা প্রেস করেছে, করার পর এবং সেটা তারা কিন্তু পাসও করে গেছে, ঠিক আছে। তো সেই জন্যই তিনি আজ অফিসিয়ালি জানিয়ে দিলেন যে এই 20 জন ব্যক্তিকে আমরা দল থেকে বহিষ্কার করলাম। মানে ভাই, 85 জন জেতা প্রার্থী, তার থেকে 20 জন বাদ চলে গেল। ওদিকে আবার 50 জনকে নিয়ে 50 জন না 55-60 জনকে নিয়ে একটা আলাদা কমিটি গঠন হয়ে গেছে, মানে আলাদা একটা ভালো তৃণমূল গঠন হয়ে গেছে। তাহলে এবার এই তৃণমূলে কে থাকলো, খারাপ তৃণমূলে কে থাকলো, জানি না কে থাকলো। এখনো বোঝা যাচ্ছে না যে কজন আছে। 2-4 জন সংসদের বেশি তো আর মনে হয় তো নেই, ঠিক আছে। কারণ সবাই মানে বের করে দিচ্ছে নিজেদেরকে, না মানে দল থেকে নিজেরা মানে মানে গা বের করে দিচ্ছে, মানে চাইছে না যে এই দলে আমরা থাকি, বা এই এই দলে থেকে কিছু কাজকর্ম করি। তারা চাইছে না, তারা চাইছে যে আমরা সেপারেট দল তৈরি করি, মানে আমরা আমরা আলাদা, আমরা আমরা বিজেপি করব না, আমরা কংগ্রেস করব, আবার আবার কংগ্রেস করব, বা আমরা অন্য একটা জোট গোষ্ঠী তৈরি করব, যেটা করলে হয়তো পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসতে পারবো, ঠিক আছে। এই চিন্তা ভাবনায় তারা কিন্তু ভাই তৃণমূল কংগ্রেস থেকে জেতা প্রার্থী তারাও তাদের পদ ছেড়ে দিচ্ছে। একজন সংসদ এমএলএ যারা আছে, যারা এমপি আছে, তারা তাদের পদ ছেড়ে দিয়ে তারা অন্য দলে ভিড়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ তারা সবাই দেখছে যে তৃণমূল কংগ্রেসের দিন আর তো বেশি দিন নেই, তো সেজন্য তারা আর কি বেরিয়ে যাচ্ছে। তো কি করা যাবে, আর কিছু করার নেই। তো এই হচ্ছে মেন ফ্যাক্ট, এই হচ্ছে মেন বিষয়টা। তো সেই থেকে আমরা যদি মনে করি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু ভাই মানে একটা সময় প্রচুর বাজে কথা, একটা সময় প্রচুর বাজে বক্তব্য, মানে মন্তব্য, অসভ্য কুরুচিকর কথাবার্তা বলেছে। তো সেদিক থেকে ঠিক আছে, ও টিএমসি তে থাকা মানে ঠিক আছে, ওকে অন্য কোনো দল নেবেও না, কারণ এত অসভ্যতামি কথাবার্তা, তারপরে এইরকম একটা মানে উগ্র একটা ভাবাবর্ণ, ঠিক আছে, যাকে তাকে চ্যালেঞ্জ করা, যাকে তাকে মারার হুমকি দেওয়া, থেকে শুরু করে সবকিছু, এইগুলো, এই উগ্রবাদী বা এই উগ্রতাকে কিন্তু ভাই কোনো বা দল, সাংগঠনিক দল তাকে সাপোর্ট করবে না, শুধুমাত্র টিএমসি করতো। আর আরো অনেক দল আছে তারা কিন্তু করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি যে নতুন সরকার গঠন করতে গেলে, বা নতুন করে যদি আবার পশ্চিমবঙ্গে জিততে হয়, তো সেই ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট পার্টি, মানে কোনো একটা নির্দিষ্ট দল কিন্তু সেটা পারবে না। কারণ এখন বিজেপির পাল্লা প্রচুর ভারী, ঠিক আছে। তো পাল্লা যেহেতু ভারী, আর এখন অনেক সংসদ, তারপরে অনেক লিডার, তারা কিন্তু সব বিজেপিতে চলে এসছে। তো সেই ক্ষেত্রে এই পাল্লাটাকে কমাতে গেলে, মানে এই দিকের পাল্লা ভারী, এদিকের পাল্লা কিন্তু একদম ফাঁকা। তো এইটাকে মানে কমিয়ে এইটাকে ভারী করতে গেলে তখন কি করতে হবে, জোট করতে হবে, ঠিক আছে। তো জোট করতে গেলে তো এই এনসিপিআই নামক যে জোটটি হয়েছে, তো এই জোটে তারা যোগ দিচ্ছে, ঠিক আছে। তাদের নিজেদের পদ ছেড়ে দিয়ে, তাদের নিজেদের পদের দরকার নেই, না আমাদের এইসব পদ দরকার নেই, আমরা জোটই করব, জোট করেই আমরা কাজ করব, ঠিক আছে। কিন্তু একটা মজার বিষয় একটা আমাদেরকে ভাবতে হবে, যদি জোট করে কোনো পার্টি ক্ষমতায় আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু মানে পদ নিয়ে, বিশেষ করে পদ নিয়ে একটা বিশাল বড় ঝামেলা সৃষ্টি হবে, একটা ঝামেলার সম্মুখীন হবে প্রত্যেকটা এমএলএ বা প্রত্যেকটা এমপি যারা থাকবে, ঠিক আছে, তারা তো জিতবে,
তো সেই ক্ষেত্রে যখন জোটটা হয়ে যাচ্ছে, বা জোট হয়ে গেলে তখন সে চাইবে যে আমার তরফ থেকে বা আমার পার্টির তরফ থেকে একজনকে আমরা মুখ্যমন্ত্রী বানাই, আমার পার্টির তরফ থেকে একটা ভালো আমরা পদটা নিই। আর একজন বলবে যে না এটা আমাদের দরকার, কারণ আমাদের সমর্থন বেশি। কেউ একজন বলবে যে না আমরা বেশি সিট পেয়েছি, তো কাজে এটা আমাদের দরকার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি বা কোনো সময় ক্ষমতায় আসে বা কোনো সময় যদি এরকম হয়ে যায়, ঠিক আছে, যেমনটা হয়তো হবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা এটা কল্পনা করতে পারি বা আমরা হয়তো এটা আশা রাখতে পারি যে হয়তো কোনো সময় হয়ে গেল, এনসিপি কোনো সময় ক্ষমতায় চলে আসলো, তো সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে পদ নিয়ে, এক একজনের এক একটা পদ নিয়ে একটা বেশ ভালো একটা ঝামেলা, একটা জটিলতার কিন্তু সৃষ্টি হবে, যেটা আমরা আগে থেকেই বুঝতে পারছি। এখন দেখার বিষয় যে পরে কি হয়, পরে বা কি হতে চলেছে বা পরে কি হবে, সেটাই হচ্ছে মেন ফ্যাক্ট। কিন্তু বিষয় হচ্ছে এটাই যে 20 জন সংসদকে কিন্তু হয় বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, বাদ দিতে দিতে এদিকে কিন্তু আর ঝোলায় কিচ্ছু নেই, ঝোলা পুরো ফাঁকা হয়ে গেল। তো আমরা দেখেছি যে অভিষেক ব্যানার্জি বা সেও বা মানে কাটিং সাইড দল হয়ে গেছে, মমতা ব্যানার্জি কাটিং সাইড দল, তারপরে মানে এরা এরা সবাই সবাই মানে ভাই আলাদা হয়ে গেছে। কেউ আবার 50 জন 40 জন সংসদ নিয়ে আলাদা হয়ে গেছে। মানে ভাই সবাই ভালো হওয়ার ধান্দা, সবাই নিজেদের আখের গুছানোর ধান্দা। সবাই চাইছে যে আমি অন্য কিছু করি, বা সবাই চাইছে যে আমি একটা নতুন দল তৈরি করি, বা আমি অন্য কোনো দলের সঙ্গে জোট দিয়ে একটা বড় ইউনিটি তৈরি করি, যাতে কি হবে যে এর পরে ইলেকশনে 2029 সালের ইলেকশনে হয়তো বা আমরা আরো ভালো করে ইলেকশনটা লড়তে পারবো। এবং সেই প্ল্যানিং, ঠিক আছে, টার্গেট হচ্ছে 2029 সাল। 2029 সালে কি হবে বা কোন পার্টি ক্ষমতা আসতে পারবে বা কারা ক্ষমতা আসতে পারবে, সেটা হচ্ছে মেন টার্গেট, বা বলতে পারেন যে মেন প্ল্যানিং হচ্ছে ওটাই। তো যদি এখানে যদি এনসিপিআই যদি একটা ভালো ইউনিটি তৈরি করতে পারে, যদি একটা জোট তৈরি করতে পারে, আমার মনে হয় যে হ্যাঁ অবশ্যই ক্ষমতায় আসতে পারবে। কারণ এই ক্ষেত্রে কি অনেকগুলো ভোট পাবে, তো মানে মনে করুন যে আপনি কংগ্রেসের ভোট পাবে, তৃণমূল কংগ্রেসের ভোট পাবে, বা সিপিআইএম এর ভোট পাবে, বা আপনার তারপরে যত যত আছে, মানে অনেক অনেক ভোট তারা পাবে। তো সেই ক্ষেত্রে পেলে তারা একটা বড় একটা অংশ কিন্তু তারা নিয়ে নেবে। ঠিক আছে, এটা বড় একটা অংশ নিয়ে নেবে মানে কিন্তু তাদের ক্ষমতা থাকবে সরকার গঠন করার। ঠিক আছে, তো যদি সরকার গঠন করে ফেলে, তো সেটাতে জানি না কি হবে। ঠিক আছে, কিন্তু সেটাতে বিষয়টা একটু জটিল হবে। জটিল মানে বিষয়টা মানে কি হয় যে কোনো একজন বা কোনো একটা যদি পার্টিতে যদি সেই বিষয়টা যায়, সেক্ষেত্রে কি হয় যে বা সেই পার্টির মুখ্য পদস্থ যারা আছে, যারা উপর পদস্থ যারা আছে, তাদের থেকে কোনোটা নির্বাচন তৈরি হয়। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে যেহেতু অনেকেই হয়ে যাবে, তো অনেকেই হয়ে গেলে তখন মুশকিল হবে, বা পদ নিয়ে ডিভাইডেড হবে, তখন ঝামেলা হবে। তাছাড়া কিছু নেবে, তারা যদি নিজেদের মধ্যে সেই ঝামেলাটা যদি মানে মিট করে নিতে পারে, বা নিজেদের মধ্যে যদি প্রবলেমটা সলভ করে নিতে পারে, তাহলে হয়তো ঠিকঠাক হবে। তো এই সমস্ত পদক্ষেপ নিচ্ছে আমাদের ভাইপো। পিসির তো কোনো খবর নেই, দেখতে পাচ্ছি না আমরা খবর পিসির, আর পিসি ভাইপো করতে থাকুক। চলো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। দেখা হবে একটা পরবর্তী ভিডিও। বাংলা থাকলে বাংলায় ভালো আসবেন, আর অবশ্যই বলবেন ভারত মাতা কি জয়।